সামনেই তো শিবরাত্রি, আর উত্তরবঙ্গবাসীদের কাছে শিবরাত্রি মানেই হলো জয়ন্তী মহাকাল ধাম। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব জয়ন্তী মহাকাল ধামে তোমরা খুব কম খরচে কিভাবে যেতে পারবে আর বাদ বাকি সব ডিটেলস। জয়ন্তী কালী পূজা কালকে আমি যাচ্ছি, জয়ন্তী যাচ্ছি, হেঁটে হেঁটে যাবো। তখন আমরা বাস ধরতে, আমাদের এখানে টোটো পড়ার মতো পাওয়াই যায় না। ঠিক আছে, গাড়িতে উঠে দেখা হচ্ছে। আমাদের যাত্রাটা শুরু হয় কোচবিহার থেকে। কোচবিহার থেকে জয়ন্তীর ডাইরেক্ট বাস পাওয়া যায়, যেটা পাক্কা 6টার সময় পারে। আমাদের কয়েক মিনিট লেটের কারণে আমরা বাসটা মিস করি। তারপরে আমরা একটা ম্যাজিক গাড়ি করে চলে গেলাম আলিপুরদুয়ারে। যেই ম্যাজিক গাড়ির ভাড়া পড়েছিল আমাদের জনপ্রতি 30 টাকা করে। এরপর আলিপুরদুয়ার থেকে আমরা একটা অটো ভাড়া করে নিলাম। অটোতে আমরা 7 জন গিয়েছিলাম এবং আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 80 টাকা করে। আমরা যেহেতু কোচবিহার শহর থেকে গিয়েছিলাম, আর বাদবাকি তোমরা যারা অন্যান্য জায়গা থেকে আসবে তারা কিন্তু ট্রেন ধরেও আলিপুরদুয়ার আসতে পারো। তারপর সেখান থেকে এরকম অটো ভাড়া করে জয়ন্তীতে আসতে পারো। জয়ন্তীতে কিন্তু অনেক রিসর্টও আছে যেখানে কিন্তু তোমরা থাকতে পারবে, আর এই রিসর্টগুলোর ভাড়াও কিন্তু খুব কম, 200-300 টাকা করে পড়বে। আর এই সেই জয়ন্তীর বাসটা যেটা কোচবিহার থেকে এসেছে, আর এটা এখান থেকে ছাড়বে বিকেল 4টার সময়। এবার এখান থেকে কিন্তু শুরু জয়ন্তী মহাকাল ধামের যাত্রা। এবার এখানে সাফারি গাড়িগুলো পাওয়া যায় যেগুলো জনপ্রতি 200 টাকা করে নেয়। এগুলোতে যদি তোমরা ওঠো তাহলে তোমাদের পুরো নদীটা পার করে দিয়ে আসবে পাহাড়ের কাছে। তো তোমরা চাইলে সেই সাফারি গাড়িগুলোও নিতে পারো। ওই যে ওই উঁচু পাহাড়টাতে আমরা উঠবো, ওই পাহাড়টাতে নাকি আমাদের উঠতে হবে। জানি না কিভাবে উঠবো, পারবো কিনা আমি জানি না। চলো দেখা যাক। বা কেউ যদি চাও যে না আমরা হেঁটে যাব, তাহলে তোমরা হেঁটেও যেতে পারো। আমরা কিন্তু টোটাল রাস্তাটা হেঁটে গিয়েছিলাম। আমার যতটুকু মনে হয় এই নদীটার দূরত্ব প্রায় 10 কিলোমিটার হবে, তার কম বা বেশি হতে পারে, আমার ঠিক জানা নেই। আমরা কই যাচ্ছি? জয়ন্তী মহাকাল মিনি কেদারনাথ বলতে গেলে। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু পুরো এই নদীটা প্লাস পুরো পাহাড়টা হেঁটে গেছি এবং হেঁটেই নেমেছি। আমরা এখান থেকে হাঁটা শুরু করেছিলাম 8:45-এ এবং সেখানে 11টার মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ আমাদের লাইনে কিন্তু দাঁড়াতে হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম ছিল এবং আমার সাথে যে দাদা বৌদিরা গেছিল তাদেরও ফার্স্ট টাইম ছিল। আমার বরের এবার এটা যতদূর সম্ভব 8বার। তো এই দেখো আমাদের কিন্তু নদী হাঁটা শেষ হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠবো। আর এইখানটাতে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আমরা গিয়েছিলাম 17ই ফেব্রুয়ারি, সোমবার ছিল সেই দিনকে। তো সেই দিনের নাকি তিথিটা ভালো ছিল, তার জন্য কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল। 26শে ফেব্রুয়ারি মানে মহাশিবরাত্রির দিন এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়। এদিন যেমন আমাদের সেখানে উঠতে 3-3.5 ঘন্টা লেগেছিল, এটা কিন্তু 2.5-3 দিনও হয়ে যেতে পারে শিবরাত্রির সময়। তাই আমি তোমাদের বলবো যারা ভিড় অ্যাভয়েড করতে চাও তারা হয় এই সময়টা আসো, নইলে শিবরাত্রির পরে আসো। এবং তোমরা চাইলে কিন্তু হোলির টাইমেও আসতে পারো। আর যারা বাইরের থেকে আসবে তাদেরকে আমি বলবো তোমরা আগের দিন চলে আসো, এসে রিসর্টে থাকো এবং পরদিন ভোরবেলা উঠে যাও, কারণ ভোরবেলায় রীতিমতো ভিড়টা কম থাকে। আর উঠতে তোমার যতটা টাইম লাগে, নামতে কিন্তু তার অনেক কম সময় লাগে। তোমাদের হাঁটতে টাইম লাগবে সেই নদীটাতেই। আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হলো তুমি যাওয়ার সময় সাফারি গাড়িগুলো পেয়ে যাবে, কিন্তু আসার সময় কিন্তু আমি সাফারি গাড়ি একদমই দেখতে পারিনি। তো তোমরা যারা সাফারি গাড়িতে করে যাবে, তোমরা যদি চাও আসার সময় সাফারি গাড়িতে করেই আসবে নদীটা না হেঁটে, তাহলে আমি বলবো তোমরা সেই গাড়িগুলোর সাথে এইভাবেই কথা বলে নেবে। তো এখন আমরা রয়েছি মন্দিরের একদম কাছে। এটা কিন্তু একটা গুহার মতো, গুহার ভিতরে। আর এই দেখো এখান থেকে কিন্তু পুরো নিচটা দেখা যাচ্ছে। আর এইখানেই আমাদের 1-1.5 ঘন্টা মতো লেগেছিল। আর আমি এখানে প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম। আর মাঝখানে যে পাহাড়ের সেই ভিডিও ক্লিপগুলো আমরা নিতে পারিনি, যাওয়ার পথে কিছুটা নিয়েছি যেটা তোমরা দেখতে পারবে। আর দেখো কতটা কম জায়গা দিয়ে উঠতে হচ্ছে, কিন্তু দর্শনার্থীরা কিন্তু সেইভাবেই উঠছে এবং সবাই উঠতে পারছে। তোমরা হয়তো এখান থেকে দেখে এটা বলবে যে এখান দিয়ে তো সবাই ঢুকতে পারবে না, অনেক মোটা মানুষ আছে যারা ঢুকতে পারবে না। কিন্তু বিশ্বাস করো, ভগবানের এমনই লীলা যে সবাই এইটুকু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এত কম স্পেস জায়গা, যেখানে দুটো পাও তুমি
তুমি ঠিক মতো রাখতে পারবে না, সেই জায়গাগুলোতেই কিন্তু সবাই দাঁড়িয়ে আছে। এবং এই যে এই জায়গাটায় এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, মানে যেখান থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি সেখানটা দেখা যাচ্ছিল। আর ওইখানে অতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে যেখান থেকে নিচটা পুরো দেখা যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার শরীর কাঁপছিল এবং যখন ভেতরে ঢুকবো সেই মুহূর্তে আমার মাথা ঘুরছিল, কারণ আমি সাহস পাচ্ছিল না। আর বড়মশাই ছিল সবার প্রথমে, তারপরে ছিল দীপার মা, আমার পেছনে ছিল দাদা। কিন্তু সেই মুহূর্তটায় আমি কোনোভাবেই সাহস পাচ্ছিলাম না যে আমি ভেতরে ঢুকবো, তার কারণে আমি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। মন্দিরের এতটা কাছে এসে আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, সেখানে আরো যারা ছিল তারা আমাকে বলছিল যে আমাদের সাথে চলো, কিন্তু আমার একদমই সাহস করে উঠছিল না যে আমি যাব। আমি এতটাই আতঙ্কিত ছিলাম, যেহেতু আমার অ্যাক্রোফোবিয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম জায়গা সেখানে, আর সেখানে কত লোক, কিন্তু সবাই কিন্তু সেখানে যেতে পারছে, গিয়ে সেখানে পুজো দিচ্ছে একদম ছোট একটা গুহার মতো। এবং যেখানে শিবলিঙ্গ রয়েছে সেখানে কিন্তু একজন পুরোহিত উপস্থিত রয়েছে। আর বাবার গম্বুজের সাথেই কিন্তু রয়েছে মায়ের মন্দির। এখানে দাদা বৌদিরা গেছিল, কিন্তু আমার মাও যায়নি, যেহেতু আমার ওরকম অবস্থা হয়ে গেছিল। এবং কোনো মতে আমাকে ধরে ধরে সেখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসে, এবং নিচে নামার পরেও আমার শরীর কাটছিল, তখন একটু আমার ভয় লাগছিল। তো তারপর আমরা রওনা দিয়ে দিই এবং এখানে এই চায়ের দোকানটার সামনে এসে দাঁড়াই, যেখানে কিনা আমার জুতো ছিঁড়ে যায় এবং আমার বড়মশাই একটা রশি দিয়ে আমার জুতোটা বেঁধে দেয়। পা কাঁপতেছে, ঠ্যাং কাঁপতেছে, আরো কত কি কাঁপতেছে জানি না। উঠছে পাহাড়ে, চা খায়, পুরা ঘটি পাইকে গেছে বলে, ঘটি বাটি। সেখানে সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর এই দেখো এই সিঁড়িগুলো দিয়ে নামতে হচ্ছে, এটা কিন্তু পাহাড়ের মাঝখানে। নামতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, উঠতেই যা সময় লাগে। আর যখন আমরা উঠছিলাম তখন এই সিঁড়িগুলো উঠতে কিন্তু প্রচন্ড খাটনি হচ্ছিল, তার কারণে কিন্তু আমরা এই সিঁড়িগুলোতে একটু উঠছিলাম, একটু বসছিলাম। তোমাদেরও এই সেমভাবেই উঠতে হবে। তো আমরা খুব তাড়াতাড়ি পাহাড় থেকে নেমে পড়ি, এবং পাহাড় থেকে নেমেই এই মাঝখানে যে নদীটা রয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে আসলে তোমাদের যত ক্লান্তি আছে সব ক্লান্তি কিন্তু একদমই মুছে যাবে। তারপর সেখান থেকে বেরিয়ে সেই যে জয়ন্তী নদী পাথরের রাস্তাটা, সেই রাস্তাটাই কিন্তু আমাদের হাঁটতে প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছিল। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে অটো ধরে নিলাম। এবারে আমাদের অটো ভাড়া পড়েছিল জনপ্রতি 90 টাকা করে। আর আলিপুরদুয়ারে এসে সবার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তার জন্য সবাই কিন্তু একটা করে মিষ্টি আর সিঙ্গারা খেয়ে নিল। আর যেহেতু আমরা সবাই উপোস রয়েছে সোমবার, তাই একবারে খাবার বাড়িতে গিয়ে খাবো। তারপর সেখান থেকে এনবিএসটি বাস ধরে সোজা চলে আসবো কোচবিহারে, যেটা জনপ্রতি ভাড়া 25 টাকা করে। আর একটা কথা যেটা আমি তোমাদের বলতে ভুলে গিয়েছি, জয়ন্তী মহাকাল মন্দিরে ওঠার সময় জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে, যেহেতু সেটা ভুটান শহরে পড়ে। তাহলে শেষে আমাদের জয়ন্তী মহাকাল নাম করার জনপ্রতি টোটাল অ্যামাউন্ট হলো 245 টাকা, একদম চিপ রেটে। কিন্তু তোমরা এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাতে পেরেছি। আর যদি কারো কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আর লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর কমেন্টে হায়রার মহাদেব লিখতে কিন্তু ভুলো না।